ঢাকা থেকে দিল্লি, কলকাতা থেকে ওয়াশিংটন, সবখানেই এখন একটাই আলোচনা। সে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি নাম, একটি প্রশ্ন, একটি সম্ভাবনা। শেখ হাসিনা কি ফিরছেন বাংলাদেশে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে আসছে তা কল্পনাতীত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে এমন একটি নাটকীয় মোড় আসতে যাচ্ছে যা হয়তো ইতিহাসের বাঁক বদলে দেবে। গত কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক মহলে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা সাধারণ কোনো গুজব নয়। এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট তথ্য, স্পষ্ট ইঙ্গিত এবং একের পর এক এমন ঘটনা যা এই সম্ভাবনাকে আরও জোরদার করছে। যারা ভাবছিলেন শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া একটি চূড়ান্ত পরিণতি, তাদের জন্য হয়তো বিস্ময় অপেক্ষা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি কূটনৈতিক যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছেন যেখানে জয় অথবা পরাজয় দুটোর যে কোনো একটি তার সমগ্র জীবনের অর্জনকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ যদি সত্যি শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে সক্ষম হন, তাহলে এটি হবে তার জীবনের সবচেয়ে বড় অর্জন, এমনকি নোবেল পুরস্কারের চেয়েও বড়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি সম্ভব? ভারতকে আদৌ শেখ হাসিনাকে ফেরত দেবে? আর যদি দেয়, তাহলে কি শর্তে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহকে। প্রথমে আসা যাক সেই খবরটিতে যেটি সবকিছুর সূত্রপাত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন যা অনেকের নজর এড়িয়ে গেলেও কূটনৈতিক বিশ্লেষকদের কাছে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, হত্যাকারীদের প্রত্যর্পণ আসাদুজ্জামান খান কামালকে দিয়ে শুরু হবে। এই একটি বাক্যে লুকিয়ে আছে অনেক কিছু। সরকার যদি এতটা আত্মবিশ্বাসী হয় যে কামালকে ফেরত আনা যাবে, তাহলে এর অর্থ হলো ভারতের সাথে কোনো না কোনো আলোচনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে অথবা শুরু হতে যাচ্ছে। এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। ভারতের বিভিন্ন মহল থেকে এখন এমন সংকেত আসছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হতে পারে, তবে কিছু শর্ত থাকবে। এই শর্তগুলো কি হতে পারে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। কেউ কেউ বলছে আন্তর্জাতিক মানের বিচারের নিশ্চয়তা দিতে হবে, কেউ বলছেন মৃত্যুদণ্ড নয় এমন প্রতিশ্রুতি দিতে হবে, আবার কেউ বলছেন বিদেশি আইনজীবী নিয়ে নিয়োগের সুযোগ রাখতে হবে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করা দরকার। যারা ভাবছেন ভারত শর্তহীনভাবে শেখ হাসিনাকে আটকে রাখবে অনন্তকাল, তাদের জন্য বাস্তবতা সত্যি ভিন্ন কথা বলছে। ভারত এখন এমন একটি অবস্থানে আছে যেখানে তাদের জন্য শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ক্রমশ বোঝা হয়ে উঠছে। কূটনৈতিক চাপ বাড়ছে, আন্তর্জাতিক সমালোচনা তীব্র হচ্ছে, বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি তাদের কৌশলগত স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনোই দেখা যায়নি। একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারত, দুই দেশই একে অপরের কূটনৈতিকদের তলব করছে। একই দিনে পাল্টাপাল্টি তলব বিষয়টি শুধু প্রতীকী নয়, এটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে বাংলাদেশ এখন আর ভারতের সাথে চোখ নামিয়ে কথা বলছে না, চোখে চোখ রেখে কথা বলছে এবং প্রয়োজনে তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। আর সবচেয়ে নাটকীয় যে পদক্ষেপটি এসেছে সেটি হলো ভিসা সেবা স্থগিতকরণ। বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য ভিসা সেবা বন্ধ করে দিয়েছে বিভিন্ন জায়গায়। এটা শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত না, এটা কার্যত কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার শামিল। কারণ ভিসা হলো সব সম্পর্কের মূল ভিত্তি। আপনি ব্যবসা করতে চান, আগে ভিসা লাগবে। পর্যটন, শিক্ষা, চিকিৎসা সব কিছুর জন্যই ভিসা প্রয়োজন। সেই ভিসা সেবা যখন বন্ধ, তখন বুঝতে হবে সম্পর্ক কতটা তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার আরও একটি কঠোর অভিযোগ করেছে যা ভারতকে বেকায়দায় ফেলেছে। বাংলাদেশ স্পষ্ট করে বলেছে যে ভারত সরকার মিথ্যা কথা বলছে। এই অভিযোগ সাধারণ কোনো বিবৃতি না। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এমন সরাসরি অভিযোগ কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন হিসেবেই বিবেচিত হয় এবং এটি দেখাচ্ছে বাংলাদেশ সরকার কতটা দৃঢ়ভাবে তাদের অবস্থান ধরে রাখতে চাইছে। আরও গুরুত্বপূর্ণ অভিযোগ হলো বাংলাদেশ হাই কমিশনে সংক্রান্ত। বাংলাদেশ সরকার সরাসরি বলেছে যে ভারত সরকারের প্ররোচনা, অনুমতি বা সমর্থন ছাড়া ভারতীয় হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা বাংলাদেশ হাই কমিশন ও ভিসা সেন্টারে হামলা চালাতে পারে না। এই অভিযোগ মোদী সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং ইউনূস সরকার বলেছে এটা চলতে থাকলে কূটনৈতিক সম্পর্ক আরও সীমিত করা হবে। এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাশিয়া পর্যন্ত সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে দ্রুত সবকিছু ঠিক করে ফেলুন, না হলে সামনে বিপদ আছে। ইউক্রেনের মতো পরিস্থিতি যেন না হয়। রাশিয়ার বক্তব্য থেকে বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর হয়ে উঠেছে এবং এটি শুধু দক্ষিণ এশিয়ার নয়, বৈশ্বিক ভূ রাজনীতিতেও প্রভাব ফেলতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, এই কূটনৈতিক সংকটে কার ক্ষতি বেশি?
অনেকে ভাবতে পারেন বাংলাদেশ ছোট দেশ, ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে বাংলাদেশই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। আসলে ভারতের ক্ষতি অনেক বেশি। প্রথমত, বাংলাদেশ ভারতের উপর যতটা নির্ভরশীল, ভারত বাংলাদেশের উপর তার চেয়ে বেশি নির্ভরশীল কিছু কিছু ক্ষেত্রে। ভারতের অনেক ব্যবসা বাণিজ্য বাংলাদেশের বাজারের উপর নির্ভর করে। পেঁয়াজ, আলু, চাল থেকে শুরু করে নানান কৃষিপণ্য বাংলাদেশে রপ্তানি হয়। বাংলাদেশ যদি এসব না কেনে, ভারতীয় কৃষকদের কি হবে? ইতিহাস সাক্ষী, ভারতের কৃষকদের আত্মহত্যার হার আগে থেকে উদ্বেগজনক। বাংলাদেশের বাজার হারলে এই সংকট আরও অনেক বেশি তীব্র হবে। শুধু কৃষি পণ্যই নয়, মেডিকেল ট্যুরিজম একটি বিশাল খাত, যেখানে বাংলাদেশের রোগীরা ভারতে গিয়ে ট্রিটমেন্ট করান। এই খাত থেকে ভারত বিপুল অর্থ আয় করে। বাংলাদেশিরা যদি ভারতে যাওয়া বন্ধ করে দেয়, এই পুরো শিল্পটি ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন রাজ্যে ভারতীয় হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের উপর অনেকটাই নির্ভরশীল। দ্বিতীয়ত, বাংলাদেশের কাছে ভারতের বিকল্প আছে চীন। সেই চীন যারা কৃত্রিম চাঁদ তৈরি করতে পারে, তারা বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করতে পারে এবং করতে প্রস্তুত। চীন ইতোমধ্যেই বাংলাদেশে বিশাল বিনিয়োগ করেছে এবং আরও করতে আগ্রহী। ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে বাংলাদেশ চীনের দিকে আরও ঝুঁকবে, যা ভারতের জন্য কৌশলগত দুঃস্বপ্ন। তৃতীয়ত, পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান। তারা ইতোমধ্যে বলেছে ভারত বাড়াবাড়ি করলে তাদের মিসাইল প্রস্তুত। দক্ষিণ এশিয়ার এই জটিল সমীকরণে বাংলাদেশ যদি ভারত বিরোধী শিবিরে চলে যায়, ভারতের জন্য এটা হবে ভূ রাজনৈতিক বিপর্যয়। চতুর্থত, আন্তর্জাতিক অঙ্গনে ভারত ইতোমধ্যেই বেকায়দায় আছে। ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে, কূটনৈতিক মিশনে হামলার অভিযোগ, মানবতা বিরোধী অপরাধ, দণ্ডিতরা প্রকাশ্যে আশ্রয় দেওয়ার অভিযোগ। এই অভিযোগগুলো আন্তর্জাতিক ফোরামে উত্থাপিত হলে ভারতের ভাবমূর্তি মারাত্মকভাবে সত্যি ক্ষতিগ্রস্ত হবে। এই প্রসঙ্গে ওসমান হাদির বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মহাসচিব এই বিষয়ে কথা বলেছেন। যুক্তরাজ্যও বলেছে। এই ইস্যুগুলো যদি বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে সঠিকভাবে তুলে ধরে, ভারতের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিপদ যেটি ভারতের জন্য অপেক্ষা করছে, সেটি হলো ট্রান্সলেশন রিপ্রেশন কেস। শুভরঞ্জন বালি, সালাউদ্দিন, এসব নাম ভারতকে রাষ্ট্র হিসেবে কাঠগড়ায় দাঁড় করাতে পারে, কারণ এই ট্রান্সলেশন রিপ্রেশন সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থার সব সম্পৃক্ততায় রয়েছে বলেই অভিযোগ রয়েছে। সাউথ ব্লকের সম্মতি ছাড়া এটা সম্ভব হতো না। সালাউদ্দিন যেভাবে শিলিংয়ে ছিলেন, সেটা সরাসরি ভারত সরকারের পৃষ্ঠপোষকতায়। আরও মারাত্মক অভিযোগ হলো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ভারতের সরাসরি সম্পৃক্ততা। এই অভিযোগ যদি প্রমাণিত হয়, এবং মোটামুটি প্রমাণিত হয়ে গেছে বলেই মনে হচ্ছে, তাহলে ভারত আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধী হিসেবেই চিহ্নিত হবে। এই সমস্ত পয়েন্ট যদি ইউনূস সরকার যথাযথভাবে কাজে লাগাতে পারে, তাহলে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হতে পারে। হয়তো শর্ত থাকবে, কিন্তু ফেরত দেবে। এবার আসা যাক সেই গুরুত্বপূর্ণ খবরটিতে, যা সবকিছুকে নতুন মাত্রা দিয়েছে। সিপিআইএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশে মন্তব্য করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে।